আমরা তরঙ্গের আরেকটা প্রপার্টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তরঙ্গমুখ। সেটা কি? তরঙ্গমুখ। তরঙ্গের উপরস্থ প্রত্যেকটা কোণা, মানে আমরা এর আগে দশার সংজ্ঞায়ন করেছিলাম যদি মনে পড়ে আপনাদের। দশা কি ছিল? দশা ছিল যে তরঙ্গের উপরস্থিত কোণাগুলোর সরণ, ত্বরণ, বেগ যদি একই হয়, সরণ, ত্বরণ, বেগ যদি একই হয়, তাহলে আমরা বলি যে তরঙ্গের ওই কোণাগুলো, যেই কোণাগুলোর সাম্যাবস্থান থেকে সরণ, ত্বরণ, বেগ সমান থাকে, সেই কোণাগুলো সমদশা সম্পন্ন হয়। অর্থাৎ দশা হচ্ছে এই ক্ষেত্রে তরঙ্গের উপস্থিত কোণার গতির অবস্থা নির্দেশক। কি নির্দেশক? গতির অবস্থা নির্দেশক। এখানে আমরা দেখব যে যদি কোনো তরঙ্গ একটা পর্যায়বৃত্তিক তরঙ্গ হয় এবং এই পর্যায়বৃত্তিক তরঙ্গের ক্ষেত্রে আমরা দশা বলে সংজ্ঞায়িত করি এই রাশিটাকে, kx - ওমেগা টি প্লাস বিটা, এই রাশিটাকে আমরা দশা বলে সংজ্ঞায়িত করি। তো এই যে kx - ওমেগা টি প্লাস বিটা, এই kx - ওমেগা টি প্লাস বিটা, আচ্ছা ক্লাসে তো মাঝখানে আপনি চলে গেছিলেন, আমি কি একটু রিপিট করবো আপনার জন্য নাকি এখান থেকেই? ওকে ওকে। যেমনটা বলছিলাম যে আমাদের তরঙ্গমুখ যেটা ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে আমাদের ওই তরঙ্গের যে দশা অর্থাৎ kx - ওমেগা টি প্লাস বিটা, এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা, এই মানটা যে সকল কোণার জন্য সমান, অর্থাৎ তরঙ্গের প্রত্যেকটা কোণের যে সরণ, ওই সরণটা প্রকাশ করার জন্য আমাদের এই রাশিটা লাগে, kx - ওমেগা টি প্লাস বিটা লাগে। এটা কোথায় লাগে? সাইন ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসেবে লাগে। এখন আমি বলছি যে এই রাশিটাকে যেহেতু দশা হিসেবে সংজ্ঞায়িত করা হইতেছে, তাহলে তরঙ্গের উপস্থিত যেই সকল কোণার জন্য এই kx - ওমেগা টি প্লাস বিটার ভ্যালুটা সমান, তাদেরকে আমরা বলতে পারি যে তারা একই দশায় আছে। যেমন যেমন বলতে পারি, যেমন আমরা পানির উপরে যখন একটা পানির তলের উপরে আমি যদি একটা পাথর ছুঁড়ে দিই, জাস্ট একটা পাথর ছুঁড়ে দিই, তাহলে কি একটা চারিদিক বরাবর একটা আলোড়ন ছড়িয়ে যাবে। তখন আমরা এই আলোড়নটা কিভাবে ড্র করতে পারি, রাইট? আমরা দেখি যে এই আলোড়নটা মোটামুটি একটা বৃত্তের মতো করে চারিদিকে ছড়িয়ে যায়। যেই বৃত্তের এই পার্টটা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং এই আরেকটা পার্ট থাকে হচ্ছে তরঙ্গপাদ। তাহলে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ একসাথে এগিয়ে যেতে থাকে, তাই না? এই ডিস্টারবেন্সটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তাহলে আমরা মোটামুটি যখন পানির মধ্যে একটা আলোড়ন সামনের দিকে চলে যেতে দেখি, তাহলে আমরা একটা দেখি তরঙ্গ শীর্ষ, আরেকটা দেখি তরঙ্গপাদ, অর্থাৎ একটা ডাউনফল আর একটা মানে একটা আপ, একটা ডাউন, আমরা এরকম একটা দেখি এবং এটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই যে দেখবেন যে এইখানে প্রত্যেকটা কোণার জন্যই এরা কি আছে? তরঙ্গ শীর্ষে আছে এবং এই বৃত্তের উপর প্রত্যেকটা কোণায় তরঙ্গ পাদও অবস্থান করছে, অর্থাৎ এরা সাম্যাবস্থান থেকে নিচে এবং হলুদ রঙের বৃত্তটা সাম্যাবস্থান থেকে উপরে অবস্থান করতেছে। তাহলে এই সবগুলো কোণার জন্যই আমার kx - ওমেগা টি প্লাস বিটার এই ভ্যালুটা তখন সমান হয়, অর্থাৎ দশার সমান হয়। এবং আমরা বলতে পারি যে এই কোণাগুলো যে সঞ্চার পথ তৈরি করে, এই সঞ্চার পথটা মূলত প্রসারিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সঞ্চার পথটাকে তখন আমরা আলাদা করে বলি তরঙ্গমুখ। এবং এই দ্বিমাত্রিক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গমুখ হয় একটা বৃত্ত বা অন্য কোনো শেপের হতে পারে। পানির ক্ষেত্রে এটা একটা বৃত্তাকার আকৃতি ধারণ করে। যদি ত্রিমাত্রিক তরঙ্গ হতো, ত্রিমাত্রিক তরঙ্গের জন্য সেটা কি হতো? একটা গোলক আকৃতি ধারণ করত, যদি ওরকম তরঙ্গ সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর কি। সাধারণত শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গ আমরা বলতে পারি যে যদি গোলকীয় তরঙ্গ সে উৎপন্ন করে, তাহলে গোলকীয় তরঙ্গের জন্য তার যে তরঙ্গমুখ, অর্থাৎ যেই ওই তরঙ্গের উপর যেই সকল কোণা একই দশায় অবস্থান করে, সেই একই দশাগ্রস্ত কোণাগুলোকে নিয়ে আমি একটা গোলক তৈরি করতে পারি এবং এই গোলকটা চারিদিকে ছড়িয়ে যেতে থাকবে। তো এটা হচ্ছে তরঙ্গমুখের ধারণা। আমরা এখানে মধ্যে লিখেছি যে পানির তলের উপর দিয়ে 90 ডিগ্রি দশা কোণ সম্পন্ন কোণাগুলো একই বৃত্তাকার পথ বরাবর অবস্থান করে। আবার শব্দ তরঙ্গের ক্ষেত্রে উপরস্থ যে কোণাগুলো সংকোচনের মধ্য দিয়ে যায় তা গোলকাকার তরঙ্গ পৃষ্ঠে অবস্থান করে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা একটা গোলক আকৃতির পৃষ্ঠে থাকে আর কি।
তারপর আলোক তরঙ্গ নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনার সুযোগ থাকবে, আমি খুব বেশি কথা বলবো না। তবে এটা বলে রাখা ভালো, একটা লম্বা সময় ধরে আমরা এটা মনে করতাম যে আমাদের যে তরঙ্গ, এই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন আছে, কিন্তু পরবর্তীতে 19 শতাব্দীর শেষ পর্যন্ত আমরা এটা ভাবতাম, কিন্তু পরবর্তীতে আলোর তরঙ্গ ধর্ম বিশ্লেষণে কোনো মাধ্যমের উপস্থিতি প্রমাণ করা যায় নাই, বা বলা চলে তরঙ্গ সঞ্চারণে কোনো মাধ্যমের প্রয়োজন নাই বলে প্রমাণ করা গেছে। তাই আলোক তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গের মধ্যে ফেলা যায় না, বা বলতে পারি যে এই কারণে আমার তরঙ্গের আরো দুইটা প্রকারভেদ এক্সিস্ট করে। সেই প্রকারভেদগুলো কি কি? যান্ত্রিক তরঙ্গ, তাড়িত চৌম্বক তরঙ্গ। যে তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন আর যে তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন নয়, তাড়িত চৌম্বক তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন হয় না। তো এইভাবে আরো দুইটা প্রকারভেদ করা যেতে পারে। কোনো কনক্লুসিভ উত্তর যদি দিতে পারতাম ভালো লাগতো। তবে আমি যতটুকু জানি, হ্যাঁ, যে তাড়িত চৌম্বক তরঙ্গ, আমার জানা মতে তাড়িত চৌম্বক তরঙ্গ এরকম তরঙ্গ যা সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নাই। থাকতে পারে, বাট আই ডোন্ট নো, আমি জানি না, আমাকে আরেকটু ডিটেলসে জানতে হবে। বাট আমি এই পর্যন্ত যতগুলো বই পড়েছি, আমি যতটুকু পড়েছি, আমি এই ডিফারেন্স, এই পার্থক্যটাই দেখেছি যে সে যান্ত্রিক তরঙ্গ এবং অযান্ত্রিক তরঙ্গ বলে কোনো কিছু বলে না। সে যান্ত্রিক তরঙ্গ এবং তাড়িত চৌম্বক তরঙ্গ এই দুইভাবে ডিফারেন্সিয়েটটা করে, মানে পার্থক্যটা তৈরি করে, প্রকারভেদটা করে। তাহলে আপাতত আমার জানা মতে তাড়িত চৌম্বক তরঙ্গই একমাত্র তরঙ্গ যার মাধ্যমে প্রয়োজন হয় না। যদি এর ভিন্ন কোনো ব্যতিক্রম আপনি জানি না থাকেন, আমাকে জানাইতে পারেন, আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। গ্র্যাভিটেশনাল ওয়েভ তড়িৎচুম্বক তরঙ্গ কি না? না, গ্র্যাভিটেশনাল ওয়েভ তাড়িত চৌম্বক তরঙ্গ না। অ্যান্ড এটা একটা ভালো উদাহরণ ছিল, ধন্যবাদ। গ্র্যাভিটেশনাল ওয়েভের জন্য মাধ্যম প্রয়োজন হয় কিনা? না, গ্র্যাভিটেশনাল ওয়েভের জন্য মাধ্যম প্রয়োজন হয় না। তবে সেটা কি করে? সেটা হচ্ছে স্পেস টাইমের কার্ভেচার যেটা, ওই আলোড়নটাই মূলত আমরা পাই আর কি। এবং হ্যাঁ, আপনার সেই যুক্তি মতে ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ওয়েভও তাহলে আমাদের মাধ্যমের প্রয়োজন পড়ে না, ওইটাকে আমরা ইনক্লুড করতে পারি আর কি। বাট ওটা একটু আমাদের ঠিক ক্লাসিক্যাল মেকানিক্সের বাইরের একটু আলাপ আর কি, গ্র্যাভিটেশনাল ওয়েভ, জেনারেল রিলেটিভিটি। হ্যাঁ, 2015 সালে আমরা এটা ডিটেক্ট করতে পেরেছি ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার হিউম্যান সিভিলাইজেশন। এটা আমরা ডিটেক্ট করতে পেরেছি 2015 সালে লাইগো নামে একটা এক্সপেরিমেন্টের থ্রুতে। আপনি খুব সম্ভবত জানেন যে দুটা ব্ল্যাক হোলের কলিশনের ফলে আমরা ওই মহাকর্ষীয় যে আলোড়ন, এই মহাকর্ষীয় আলোড়নটা পরীক্ষা করা গেছে। তো হ্যাঁ, মহাকর্ষীয় আলোড়নকে আমরা ওই হিসাবে ফেলতে পারি।